আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী এইচএসসি সেকেন্ড পার্ট অর্থাৎ এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে উৎপাদন ব্যয় বিবরণী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে আমরা আজকে একটা কাজ করব। আমরা গতদিন ওখান থেকে একটা নমুনা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করছিলাম। ওদিন আমরা নমুনা অর্থাৎ একটা কাল্পনিক একটা উৎপাদন বিবরণী করছিলাম নমুনা হিসেবে। আজকে আমরা সরাসরি একটা অঙ্কে ওই যে নমুনাটা দিয়েছিলাম সেইটার আলোকে আমরা একটা পূর্ণাঙ্গ একটা উৎপাদন বিবরণী দেখাবো। এই একটা পূর্ণাঙ্গ উৎপাদন করার পরে তারপর আমরা সৃজনশীলে যাব। এই উৎপাদন বিবরণী যেটা আমরা এখানে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা যদি তোমরা যদি ভালো করে এই উত্তরটা যদি আমরা করি বুঝে, তাহলে সৃজনশীল করার সময় আর কোনো সমস্যা হবে না, কারণ আমরা পূর্ণাঙ্গ এই জিনিসটাকেই ভেঙে ভেঙে আমরা সৃজনশীলের মধ্যে করব। তাহলে আমরা আজকে এই উৎপাদন বিবরণী পূর্ণাঙ্গ উৎপাদন বিবরণীটা আমরা একটু দেখে নিই। উৎপাদন বিবরণী মানে হচ্ছে যে আমরা একটা পণ্য তৈরি করবো। আমি গত ক্লাসে বলছি একটা পণ্য তৈরি করব। সেই পণ্য তৈরি করার জন্য আমার কি কি খরচ হতে পারে, সেই খরচ থেকে আমার বিক্রয় মূল্য কত হবে, পূর্ণাঙ্গ খরচ কত হবে সেটা বের করব। সেটার সাথে আমার কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা যে কোনো একটা জিনিস তৈরি করার জন্য যে ব্যয়ের বিবরণী সেটাকে বলা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি, এটা আছে প্রশ্নটা একটা দেখি আমরা। এই প্রশ্নটা আমি দিছি এই বই থেকে, এটা হচ্ছে অক্ষরপত্র বই। অক্ষরপত্র বইয়ের 869 নম্বর পৃষ্ঠায় 869 নম্বর পৃষ্ঠায় সমস্যা নাম্বার 23। 869 নম্বর পৃষ্ঠায় সমস্যা নাম্বার 23 এই প্রশ্নটা দেওয়া আছে। যেহেতু এটা আমি বইটা দেখাচ্ছি কেন, কারণ এটা আমরা মুছে ফেললে অনেকে আবার প্রশ্নটা থাকে না। তারপর তোমরা যদি এই প্রশ্নটা যদি লিখে নিতে পারো তাহলে আর বই আর প্রয়োজন নেই। তাহলে এই প্রশ্নটা আগে লিখে নেবে। আমরা কি কি দিচ্ছি, একটা পণ্য তৈরি করতে আমাদের কি কি জিনিস লাগে খেয়াল করো। প্রথমে আমি প্রশ্নটা বোঝার সময় এটা কোনটা কি জিনিস সেটা আমি বুঝিয়ে দেবো, একটু ভালো করে প্রশ্নটা খেয়াল করতে হবে। কাঁচামাল ক্রয়, কাঁচামাল মানে যে পণ্যটা আমরা তৈরি করব সেখানে যে জিনিসগুলো, ধরো এই পণ্যটা আমি তৈরি করব, এখানে আমি যে জিনিসগুলো ব্যবহার করছি, যেমন এখানে কাপড় ব্যবহার করতেছি, প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে, গাম ব্যবহার করা, এই সমস্ত এগুলোকে বলা হয় একসাথে কাঁচামাল। এই কাঁচামাল যেগুলো ব্যবহার করা হবে সেগুলো কাঁচামাল কিনছি। প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি মানে এখানে সরাসরি কাজে যারা জড়িত থাকে তাদেরকে যে শ্রমিকের যে মজুরিটা দেওয়া হয়েছে সেই শ্রমিকদের মজুরিকে বলা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। প্রারম্ভিক কাঁচামাল ক্রয় মজুদ, প্রারম্ভিক কাঁচামাল মজুদ অর্থাৎ আমার যে বছরে আমি অঙ্কটা করব বা যে মাসে আমি অঙ্কটা করব, যে সময়ে আমি অঙ্কটা করব সেই সময় শুরুর দিন কাঁচামাল দোকানের মধ্যে যেগুলা বা কারখানার মধ্যে যেগুলা জমা ছিল সেগুলো বলা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল মজুদ। সমাপনী কাঁচামাল আবার যেদিন শেষ হবে আমার অঙ্কের, যেদিন আমরা যে সময়ের অঙ্ক করব সেই সময় যেদিন শেষ হবে সেদিন সমাপনী যে কাঁচামালগুলো আছে সেগুলোকে বলবো আমরা সমাপনী কাঁচামাল। এইবার প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ মানে আমরা যেদিন যে সময় কাজ করব আমরা সেই সময়ের শুরুর দিন মজুদ পণ্য অর্থাৎ তৈরিকৃত পণ্যগুলো কতগুলা ওখানে দোকানে থাকে সেগুলোকে বলা হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্য। আমরা গতদিন টেইলার্সের উদাহরণ দিছিলাম। তোমরা যারা আজকের ক্লাস দেখছো এটা যদি না বুঝো তোমরা গত ক্লাসটা একটু দেখে নিবে, তখন পূর্ণাঙ্গ ধারণা আসবে। আমরা টেইলার্সে প্রত্যেকটা জায়গায় মালের তিনটা অবস্থা থাকে, একটা হচ্ছে কাঁচামাল, আরেকটা হচ্ছে যে তৈরি পণ্য, আরেকটা হচ্ছে অর্ধসমাপ্ত পণ্য বা চলতি কার্য। তাহলে সেই তৈরি পণ্য অর্থাৎ তৈরি হয়ে গেছে যেরকম মাল, এটা প্রারম্ভিক আছে, এটা সমাপনী আছে। আবার প্রারম্ভিক চলতি কার্যের মজুদ, চলতি কার্য মানে যে পণ্যগুলা অর্ধসমাপ্ত আছে, কাজ চলতেছে এখনো চলমান, এটাকে চলতি কার্য বলে, অর্ধসমাপ্ত পণ্য বলে। এগুলাকে আমরা চলতি কার্যের মজুদ, প্রারম্ভিকও আছে সমাপনীও আছে। এবার বিক্রয় মূল্য, তারা কত টাকা দিয়ে বিক্রি করছে মাল সেটাও বলে দিচ্ছে বিক্রয় মূল্য। এটা অনেক সময় দেওয়া থাকতে পারে প্রশ্নে, অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, আমাদের বের করতে হবে। এরপর কারখানা ভাড়া, আমরা যে কারখানায় কাজটা করতেছি তার ভাড়া। পরোক্ষ মজুরি, যে মজুরি দুই ধরনের, এটা হচ্ছে প্রত্যক্ষ আর এটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ মজুরি মানে হচ্ছে যেটা সরাসরি যে শ্রমিকগুলা সরাসরি কাজে জড়িত তাদেরকে এটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আর পরোক্ষ মজুরি মানে তারা সরাসরি জড়িত নয় কাজে, কিন্তু তাদেরকেও একটা খরচ দিতে হয়। যেমন কারখানার মধ্যে যে ধরো একজন দারোয়ান আছে, সে তো উৎপাদন করতেছে না, সে এমনি বসে আছে, কিন্তু তাকেও একটা বেতন দিতে হয়, এটা হচ্ছে পরোক্ষ মজুরি। প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ মানে এই যে সরাসরি জড়িত উৎপাদনের সাথে সরাসরি জড়িত যে খরচ সেটা আছে প্রত্যক্ষ খরচ।
এটা 2টা দিতে পারে, 3টা দিতে পারে, অথবা শুধু একটা দিতে পারে। তাহলে আমরা সেভাবে কাজটা করব। নষ্ট দ্রব্যাদি পণ্য, নষ্ট দ্রব্যাদি বিক্রয়, এখানে এটা ব্যয় হবে না, নষ্ট দ্রব্যাদি বিক্রয় হবে। দেখতে বলেছি এটা হচ্ছে বিক্রয়। অর্থাৎ আমি যে পণ্যগুলা বানানোর সময়, আর সব পণ্য তো আর শুদ্ধভাবে হয় না, অনেক জিনিস নষ্ট হতে পারে, ঠিক আছে। রুটি বানানোর সময় কিছু পুড়ে যেতে পারে, আধা পোড়া, তো সেগুলো তার ঠিক দামে বিক্রি করা হবে, এটাকে নষ্ট পণ্য স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়। সেই স্ক্র্যাপ পণ্য বিক্রি করে 1,000 টাকা পাওয়া গেছে। বিক্রয় কর্মীর বেতন, যে আমরা যে একটা পণ্য, আমরা গতদিন বলছিলাম যে পণ্যগুলো আমি বানাইছি, বানিয়ে ঘরে রেখে দিলে হবে না, এটা বিক্রি করতে হবে। তো বিক্রয়ের জন্য একটা শোরুম প্রয়োজন হয়, ওখানে একটা বিক্রয় কর্মী প্রয়োজন হয়, তাদেরকে যে বেতনটা দেওয়া হয়েছে। অফিস ভাড়া, আবার একটা অফিসের প্রয়োজন হয়, এই যে এই সমস্ত কাজগুলো মেনটেন করার জন্য একজন ম্যানেজার প্রয়োজন হয়, ম্যানেজার বসার জন্য একটা অফিস প্রয়োজন হয়, সেই অফিসের ভাড়া, অফিসের বিবিধ খরচ। বিক্রয় পরিবহন, পণ্য বিক্রয় করে, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে হোম ডেলিভারি, পণ্য বিক্রয় করে এটাকে আবার ঘরে পৌঁছে দিতে হয়, এরকম একটা খরচ বিক্রয় পরিবহন। বিজ্ঞাপন খরচ 3,500 টাকা। বিজ্ঞাপন খরচ কত টাকা? 3,500 টাকা। অর্থাৎ পণ্য যে আমি যে বানাইয়া, সুন্দর জিনিস বানাইয়া ঘরে রেখে দিলে তো আর এটা বিক্রি হবে না, এটাকে আমাকে কি করতে হবে? প্রচারণা দিতে হবে, প্রচার করতে হবে। সেই প্রচার করার জন্য যে খরচ, সেটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন খরচ। এই হচ্ছে প্রশ্ন। এখান থেকে আমরা একটা পূর্ণাঙ্গ উৎপাদন বিবরণী তৈরি করবো। আজকের উৎপাদন বিবরণী পূর্ণাঙ্গ, এটা যদি তোমরা যদি ভালো করে খেয়াল করো, তাহলে আমরা পরবর্তীতে সৃজনশীল আর কোনো বিয়ে হয় না, এর পরের অঙ্ক, তারপর আমি পরবর্তী ক্লাসে একটা সৃজনশীল, এই রকম একটা অঙ্ক দিয়ে এটাকে আবার সৃজনশীলে তৈরি করব। আজকে আপাতত পূর্ণাঙ্গ একটা অঙ্ক করে আমরা আজকে জিনিসটা বুঝে নেব। সবাই ভালো করে খেয়াল করবে। আমি তাহলে প্রশ্নটা মুছে দিচ্ছি। বিবরণ টাকা টাকা টাকা, এভাবে আমরা গড়, এখানে আমাদের অনেক সময় গড় 3টাও লাগতে পারে, অনেক সময় 2টাও লাগতে পারে, আমরা 3টাই করব। যদি প্রয়োজন হয় ব্যবহার করবো, না হলে ব্যবহার করবো না, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি। এখানে উৎপাদন বিবরণী, এবার উপরে দিতে হবে তারিখ, যদি তাকে আমরা নিচে তারিখটা দেবো, কোম্পানির নাম যদি তাকে উপরে কোম্পানির নাম দেবো, ঠিক আছে। আমরা শুরু করব। সব সময় উৎপাদন বিবরণী শুরু করার সময় আমাদের কাঁচামাল দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? কাঁচামাল, কারণ কাঁচামাল দিয়েই কাজটা শুরু হয়, উৎপাদনটা শুরু হয় কি দিয়ে? মূল জিনিসটা হচ্ছে কাঁচামাল, সেটা দিয়ে আমরা শুরু করব। তাহলে কাঁচামালের এখানে প্রশ্নের মধ্যে আমরা যে প্রশ্ন, সেখানে কিন্তু 3টা জিনিস দেখাইছে। একটা হচ্ছে কাঁচামাল ক্রয়, কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের সমাপনী মজুদ, এইগুলো দিয়ে আমরা কাঁচামালের ব্যাপারটা বের করব। আমরা প্রথমে কাঁচামাল ক্রয়টাও লিখতে পারি, অথবা কাঁচামালের প্রারম্ভিক মজুদটাও লিখতে পারি। তা আমরা এখানে যেহেতু প্রশ্নের মধ্যে কাঁচামাল ক্রয়টা আগে দিচ্ছে, তা আমরা সেটা লিখতে পারি কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়। তাহলে কাঁচামাল যদি ক্রয় লিখি আমরা, সেই টাকাটা আমাদের হবে যে কত? 66,000 টাকা। কাঁচামাল ক্রয়টা কত টাকা? 66,000 টাকা। আমরা এখান থেকে এখানে লিখতে পারি, অথবা এখানে লিখতে পারি। এখানে লিখতে যোগ বিয়োগ করে এখানে আনবো, আর এখানে লিখে যোগ বিয়োগ করে ওখানে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা আপাতত এখানেই লিখি, মধ্য কলামে লিখি 66,000। এরপর যোগ, এটার সাথে যোগ কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদ আমরা কত লিখছিলাম? 75,000 টাকা। এখানে 75,000 টাকা আমি লিখব, লিখি এবার যোগ করে ফেলব। তাহলে যোগ করলে আমরা যোগ করি 11-1, তাহলে এখানে 7 7 14, অর্থাৎ 1,41,000 টাকা। এবার এখান থেকে বিয়োগ কাঁচামালের সমাপনী মজুদ,
কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদ আমরা লিখছিলাম কত? 91,500। 91,500। এবার আমরা যদি এগুলো লিখতাম বিয়োগ করে এখানে, আর যদি এগুলো লিখি বিয়োগ করে ওখানে নিয়ে যাব। তাহলে আমরা বিয়োগ করি 500, 1000 থেকে এইটা 500 বিয়োগ করলে 500 লিখলাম, এটা এখানে আসলো 2 হলো, 11 থেকে 2 বিয়োগ করলে 9, এটা এখানে আসলো 10 হলো, 14 থেকে 10 বিয়োগ করলে 4, 49,500। এটাকে লিখবো যে আমরা কাঁচামালের ব্যবহার। কাঁচামালের ব্যবহার 49,500 টাকা। তাহলে আমরা একটা অংশ করলাম, এটা কাঁচামালের ব্যবহার। এটাও প্রশ্নের মধ্যে অনেক সময় দেওয়া থাকে। এই কাঁচামালের ব্যবহার যদি দেওয়া না থাকে আমরা এইভাবে বের করবো, কাঁচামালের প্রারম্ভিক মজুদ এর সাথে ক্রয় যোগ করবো, অথবা কাঁচামালের ক্রয় লিখে এর সাথে প্রারম্ভিক মজুদ যোগ করবো, সমাপনী মজুদ বিয়োগ করে দেবো। তাহলে কাঁচামালের ব্যবহার বের হয়ে গেছে। এই কাঁচামাল প্রথম যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে আগে কি লাগে? কাঁচামাল লাগে। সেই কাঁচামালটা বের করলাম। এই কাঁচামালগুলো এনে দিয়ে সুমন্ত্রণা, সু বললেই তো আর পূর্ণাঙ্গ মাল হবে না, এটাকে তৈরি করতে হবে। তৈরি কারা করে? শ্রমিকরা। এই জন্য এই দ্বিতীয় খরচ হচ্ছে কি? শ্রমিকদের। দ্বিতীয় শ্রমিকদের মজুরি। এই জন্য আমরা শ্রমিকদের মজুরিকে প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা দেখব। সেই প্রত্যক্ষ মজুরি আমরা এখানে যোগ, এটা আমরা বানান করে লিখতে পারি, যোগ কোলন দিয়ে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি লিখে এখানে টাকাটা লিখবো, আর একটা যদি থাকে সরাসরি এখানে, আর এখানে আমাদের দুইটা আছে সেখানে আমরা এখানে লিখবো। প্রত্যক্ষ মজুরি আমাদের দেওয়া আছে 52,500। 52,500। এখন প্রত্যক্ষ একটা খরচও দেওয়া আছে আমাদের। প্রত্যক্ষ খরচটা কত? প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ দেওয়া আছে আমাদের কাছে 1,500 টাকা। 1,500। এবার দুটো যোগ করে আমরা বাইরে দেব। তাহলে দুটো যোগ করলে কত হয়? তাহলে এখানে আসলো 3 হলো, 3 একে 4, তারপর 5, 54,000। এটা বাইরে গেল, অর্থাৎ টোটাল প্রত্যক্ষ খরচ আছে 54,000। এবার এটার সাথে উপরটার সাথে আমরা যোগ করে ফেলব। যোগ করলে কত হয়? 500, 9 আর 4 13, 3 হাতে 1, 5, 5 5 10, 1,03,000। এটাকে আমরা লিখবো যে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়, প্রধান ব্যয়। মুখ্য ব্যয় মানে কি? প্রধান ব্যয়। এটাকে আমরা নাম দিব কি? প্রধান ব্যয়। অর্থাৎ আমাদের এই আমরা যে পণ্যগুলো উৎপাদন করছি সেখানে আমাদের এই খরচগুলো 1,03,500 টাকা হচ্ছে প্রধান খরচ। ঠিক আছে। এরপরে আমরা এটার সাথে আমি এখানে যেহেতু আমাদের এই জিনিসটা আবার লিখতে হবে, সেখানে আমি এটা মুছে দিচ্ছি। মুছে এই মুখ্য ব্যয় থেকে আবার শুরু করবো আমরা। অনেক সময় ক নাম্বার, ওই যে সৃজনশীলে ক নাম্বার মুখ্য ব্যয় দেবো, তাহলে এটা ক নাম্বার হয়ে গেল। এবার এরপরে খ নাম্বার হলে এর পরবর্তী অংশ থেকে, ঠিক আছে, সেভাবে আসতে পারে। আমরা সেই এটা মুছে ফেলি, মুছে ফেলে ওখান থেকে মুখ্য ব্যয়। তাহলে আমাদের মুখ্য ব্যয় কত হইল? 1,03,500। মুখ্য ব্যয় 1,03,500। 1,03,500। এর পরবর্তী অংশটা আমরা এখানে লিখব। এবার এর সাথে মুখ্য ব্যয় আমরা প্রধান ব্যয়, কিন্তু আমরা যে পণ্যগুলো তৈরি করছি সেগুলো তো আমরা রাস্তায় তৈরি করব না, সেগুলোর জন্য কোনো একটা ঘর প্রয়োজন হবে। সেই ঘরটাকে আমরা বলি কারখানা। সেই কারখানার মধ্যে কি কি আছে এর সাথে এগুলো যোগ করবো।
যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় এর সাথে কারখানা উপরিব্যয়টা আমরা যোগ করব। যোগ করে আমরা কারখানা উপরিব্যয়ের মধ্যে যেটা যেটা থাকে সেগুলো আমরা এখানে লিখব। কারখানা উপরিব্যয়ের মধ্যে কি কি আছে আমাদের? পরোক্ষ মজুরি আছে, কারখানা ভাড়া আছে। পরোক্ষ মজুরি এবং কারখানা ভাড়া এই দুটো জিনিস আমরা এখানে লিখব। পরোক্ষ এটা মনে রাখবে, প্রত্যক্ষ মজুরি কিন্তু আমরা উপরে দিছি, আর পরোক্ষ মজুরি হচ্ছে এখানে। পরোক্ষ মজুরি ৩৭৫০। ৩৭৫০। এবার কারখানা ভাড়া। কারখানা ভাড়া হচ্ছে যে ১৫,০০০ টাকা। দুটো যোগ করে বাইরে, দুটো যোগ করে আমরা এখানে লিখব ৭৫০ ৮ ১ ১৮,৭৫০ টাকা বাইরে চলে গেল। তাহলে আমরা কারখানা উপরিব্যয় আমরা বসাইলাম। এবার এটার সাথে এটা যোগ করব। এটা যোগ করে এটার নাম হবে ৫০ ৭ ৫ ৭ ১২ ২ হাতে ১ ৪ ৪ ৮ ৪ ৮ ১২ ২ হাতে ২ হয়ে গেল। তারপর এটা ১,২২,২৫০। ১,২২,২৫০ এটাকে আমরা লিখবো যে কারখানা ব্যয়। ব্যয় বা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, এই উৎপাদন কারখানা ব্যয় এবং উৎপাদন ব্যয় আমরা লিখলাম। এবার এর সাথে আমরা অর্ধসমাপ্ত কতগুলো পণ্য আছে, এই অর্ধসমাপ্ত অথবা এটাকে আমরা চলতি কার্য বলবো, অর্ধসমাপ্ত পণ্য বলবো, অর্থাৎ যেগুলোর এখনো পর্যন্ত কাজ চলতেছে, ঠিক আছে, ওয়ার্ক ইন প্রসেস বলা হয়, সেটা আমরা এখানে লিখব। এর সাথে যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যেটা আংশিক পণ্য আমরা বলবো সেটা আছে ২৮,০০০। ২৮,০০০ লিখে এটা যোগ করে হলো, তাহলে ২৫০ 0 3 হয়ে ৩ 2 ৫ ১,৫০,২৫০। এবার বিয়োগ চলতি কার্যের সমাপনী মজুদ। চলতি কার্যের সমাপনী মজুদ সেটা আছে ৩৫,০০০। এই ৩৫,০০০ অর্থাৎ যে কোনো জিনিস মনে রাখবা, প্রারম্ভিকটা যোগ সমাপনীটা বিয়োগ, তাহলে এটা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করার জন্য ২৫০ ১০ থেকে ৫ গেলে ৫, এখানে আর চলে আসে ৪, ৫ থেকে ৪ গেলে ১, তারপর ১, ১,১৫,২৫০। এর সাথে বিয়োগ নষ্ট পণ্য বিক্রয়। আমরা একটা নষ্ট পণ্য বিক্রয় পাইছিলাম, স্ক্র্যাপ। নষ্ট পণ্য বিক্রয়টা কি? স্ক্র্যাপ। ভাঙাচোরা কোনো জিনিস যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা নষ্ট পণ্য বিক্রয় বলবো। এই নষ্ট পণ্য স্ক্র্যাপ বিক্রি করে আমরা একটা টাকা পাইছি, সেটা এখানে কারখানার মধ্যে আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে অর্ধসমাপ্ত পণ্যের পরেই। এটা অনেক সময় থাকবে, অনেক সময় নাও থাকতে পারে। যদি থাকে আমরা এই জায়গায় এটা কাজটা করব। এই নষ্ট পণ্য বিক্রয় করে আমরা কত পাইছিলাম? ব্যবহারযোগ্য ১,০০০ টাকা। এখানে লিখবে ১,০০০। এবার বিয়োগ করে দেবো ১,০০০ বিয়োগ ১,১৫,২৫০ থেকে ১,০০০ বিয়োগ করলে কত হয়? ১,১৪,২৫০। ১,১৪,২৫০। ১,১৪,২৫০। এটার নাম হবে উৎপাদিত পণ্যের ব্যয়।
উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে উৎপাদন ব্যয়, আর এটা হচ্ছে কি উৎপাদিত পণ্যের ব্যয়। এবার উৎপাদিত পণ্যের ব্যয় থেকে আমরা নেক্সট ধরো এটা খ নাম্বার দিল, খ নাম্বারের মধ্যে আমরা এতটুকু করে গেলাম উৎপাদিত পণ্যের ব্যয়। আবার অনেক সময় বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলতে পারে খ নাম্বারে, তাহলে সেটা এরপর পর্যন্ত করবো, এতটুকু আর কি সৃজনশীল। তাহলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বিন্দু আমরা বের করলাম। বের করার পরে $1,14,250 উৎপাদিত পণ্যের ব্যয়। $1,14,250 এই পর্যন্ত আমরা করলাম। উৎপাদিত পণ্যের ব্যয় কত হইলো, আমরা অর্থাৎ যে পণ্যগুলো আমি উৎপাদন করছি সেই পণ্যগুলার আমার খরচ পড়লো যে $1,14,250 টাকা। এবার এর সাথে এগুলো উৎপাদন করছি, এগুলো আমার সবগুলো বিক্রি হইতেও পারে নাও হইতে পারে। তো এই জন্য এখান থেকে আমরা এবার বিয়োগ করবো যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করবো, সমাপনী মজুদ বিয়োগ করবো। তাহলে এখানে যোগ, সবসময় প্রারম্ভিক যোগ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটাকে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ বলা হয়। উৎপাদিত পণ্য, তৈরি পণ্য, সমাপ্তি পণ্য একই কথা। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে 54,000 টাকা। তাহলে এটা আমরা যোগ করব 250 4 4 8 6 1 1,68,250 টাকা যোগ করা হলো 54,000। এবার তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব। সমাপনীটা প্রারম্ভিকটা সবসময় যোগ, সমাপনীটা বিয়োগ। তৈরি পণ্যের সমাপনী মজুদ, এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে আমরা এই দুটো যোগ করে এইটা হইল, কিন্তু এই লেখা এদিকে লেখার সময় এই জিনিসটা ফাঁকা থাকতে হবে, যেহেতু এটা টাকা, এটা কোনো নাম দিনে আমরা, এটা অনেকে ভুল করে এটা লাগিয়ে লিখে তখন এদিকে বাঁকা হয়ে যায়। তৈরি পণ্যের সময় এইভাবে সোজা করে লেখার চেষ্টা করতে হবে। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদ আমাদের আছে কত টাকা, 31,000 টাকা। $250 7 3 1 1,37,500 টাকা। এটার একটা নাম দিতে হবে আমাদের। এটার নাম কি, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ যে পণ্যগুলো আমরা উৎপাদন করছিলাম, সব পণ্য তো উৎপাদন করছি, এগুলো বিক্রি হয় না এক সময়। তা আমরা যেগুলো পণ্যগুলো এই সময়ের মধ্যে, আমরা যে সময়ের মধ্যে অঙ্ক করতেছি, যে বছরের অঙ্ক করতেছি বা যে মাসের অঙ্ক করতেছি, সেই মাসের মধ্যে বা সেই সময়ের মধ্যে যে পণ্যগুলো বিক্রি হয়েছে তার ব্যয় হয়েছে আমার এত টাকা। উৎপাদন করছিল সেগুলো বিক্রি কিন্তু এত টাকা হয়েছিল 1,14,000, কিন্তু যেগুলো বিক্রি হয়েছে তারপর টাকা হচ্ছে কত, 1,37,250 টাকা। এবার এটার সাথে আমরা যোগ, আমাদের তিন ধরনের উপরিব্যয় থাকে। এটা হচ্ছে কারখানা উপরিব্যয়, আর একটা হচ্ছে অফিস বা প্রশাসনিক উপরিব্যয়, এরপর হচ্ছে বিক্রয় উপরিব্যয়। তা আমরা এখানে এরপরে যোগ করবো যে অফিস, প্রশাসনিক এবং বিক্রয় দুটোটা একসাথে। তাহলে আমরা প্রথমে যোগ করে অফিস বা প্রশাসনিক উপরিব্যয় লিখি, প্রশাসনিক উপরিব্যয় কোলন দিয়ে একটা একটা করে আমরা লিখব। প্রশাসনিক মানে অফিসের খরচগুলা, যেমন এখানে আছে যে অফিস ভাড়া, অফিস ভাড়া, অফিস ভাড়া আমাদের টাকা দেওয়া আছে 2,500 টাকা। আমরা টাকাটা এখানে লিখব, এই কলামে লিখব, যেহেতু আমাদের যোগ করে, আমাদের দুইটা জিনিস যোগ করাতে হবে। এই কলামে যোগ করে এখানে আনবো, বা এখানে যোগ করে এখানে নিয়ে আসবো।
অফিস ভাড়া 2,500 টাকা। অফিসের আর কি আছে, অফিসের বিবিধ খরচ, অফিসের বিবিধ খরচ, অফিসের বিবিধ খরচ দেওয়া আছে 6,500 টাকা, 6,500। এই দুটো যোগ করে আমাদের এখানে আনতে হবে। এখানে কত, তাহলে 500 500 1,000 0 3টা 0 1 5 5 করে 0, এটা এখানে নিয়ে আসলাম 3 3 6 9, তো 9,000। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এই পর্যন্ত লিখলাম এখানে, অর্থাৎ এইটার সাথে আমরা আপাতত এটা 1,37,250 এইটা আমাদের আছে। এখানে আমরা যোগ প্রশাসনিক উপরি পর্যন্ত লিখলাম, কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে আমাদের, এটাকে রোমান 1 দিতে পারি প্রয়োজনে, যোগ দিয়ে রোমান 1। এবার রোমান 2, রোমান 2 আছে বিক্রয় জাতীয় খরচগুলা। তা আমরা এটা লিখবো কিভাবে, এখানে দেখানোর জন্য আমি এই জিনিসটা আপাতত আমি বিক্রিত পণ্যের ব্যয়টা উপরে লিখে একটু উপরে লিখে দিচ্ছি। এই জিনিসটা খেয়াল করবো, এখানে 9,000 টাকা আছে, এটু আছে, এটা এরপরে অ্যাড হবে আর কি। আমি এই জিনিসগুলো আর লিখবো না, জাস্ট 9,000 টাকা লিখবো। অফিস উপরি ব্যয় কত লিখবো, 9,000 টাকা। এটা একটু খেয়াল রাখবে সবাই। এক 1,37,200 ভুলে যাবো এই জন্য আপনার বিক্রিত পণ্যের ব্যয় 1,37,250। এটা লিখে এবার এটা মুছে দিই, নাহলে ভুলে যা বাবা। এবার আমাদের কি ছিল, এখানে এখানে একটা 9,000 টাকা ছিল, এই যে 9,000 টাকা আমরা একটা বের করেছি না প্রশাসনিক ব্যয়, এটা আমি এখানে লিখলাম আপাতত। অর্থাৎ এটা এই 9,000 ওই 9,000 আমি জোড়া দিচ্ছি, আমাদের তো বুট, তোমরা তো একই চার্টের মধ্যে করবা, তখন ওই 9,000-এর নিচে বাকিগুলো লিখতে পারবে। এরপরে ওখানে রোমান 1 দিয়েছিলাম না, এবার রোমান 2 বিক্রয় উপরি ব্যয়, বিক্রয় উপরি ব্যয় দিয়ে কোন বিক্রয় উপরি ব্যয় মানে বিক্রয় করার জন্য যে বিক্রয় জাতীয় খরচগুলা, যেমন বিজ্ঞাপন আছে, বিক্রয় পরিবহন আছে, বিক্রয় কর্মীর বেতন আছে, সেই জিনিসগুলো আমরা লিখব। যেমন এখানে লেখা আছে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতন কত দেওয়া আছে আমাদের, 6,500। প্রথম কলাম লিখি 6,500। এরপরে দেওয়া আছে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 3,500। এরপর দেওয়া আছে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন কত দেওয়া আছে, 2,500। এবার তিনটা যোগ করি, যোগ করে বাইরে নিয়ে যাই, 3টা 5 5 3 5 15 5 হাতে 1, তাহলে এটা এখানে 7 7 3 10 10 2 12, 12,500। তাহলে আমার খেয়াল করো সবাই, এখানে আমাদের আমরা প্রশাসনিক উপরি ব্যয় 9,000 বাইরে আনছিলাম, সেটার পরে আমরা এবার বিক্রয় উপরি ব্যয় বাইরে আনলাম, এবার দুটো যোগ করে আমরা বাইরে নিয়ে যাব, 12,500 বাইরে নিয়ে দুটো এবার যোগ করে বাইরে, তাহলে আমরা এখানে বাইরে করলাম 500, তারপর 9 আর 2 11 1 হাতে 1, তাহলে 1 1 2, 21,500 টাকা আমাদের। এটাকে আমরা ওই পরিচালন ব্যয় বলি, এটাকে আমরা কি বলি, পরিচালন ব্যয়ও বলি। তাহলে পরিচালন ব্যয় বাবদ আমার টাকা আসলে 21,500 টাকা। এবার আমরা উপরটা শুধু এটা যোগ করব, যোগ করলে 250 750 500 750, এবার 7 আর 1 8, 3 আর 2 5, এদিকে 1,
বের হয়ে গেল। এটা হচ্ছে আমার মোট ব্যয়। এটা কি মোট ব্যয়, অর্থাৎ যে পণ্যগুলো আমি বিক্রি করব তার আমার টোটাল খরচ, একেবারে সমস্ত খরচ মিলাইয়া, বিক্রয় খরচ সহ, ঘরে পৌঁছে দেওয়া সহ, ডেলিভারি খরচ সেটা সহ 1,58,750 টাকা হয়ে যাবে। কত হইলো? 1,58,750 টাকা হইল। এর সাথে আমরা নিয়ম মোতাবেক কি করব? যোগ করব, যোগ মুনাফা। মুনাফা কিন্তু আমাদের দেয় নাই, তো মুনাফা আমি খালি রাখলাম, মুনাফা জায়গাটা খালি রাখলাম। মুনাফা যোগ করে যেটা হবে সেটার নাম হচ্ছে বিক্রয় মূল্য। এইটা আমাদেরকে এখনো দেয় নাই, এটা খালি রাখলাম। বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 2,11,000। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2,11,000। 2,11,000 কত দেওয়া আছে? 2,11,000 এটা দেওয়া আছে। এখানে খালি স্থান, তারপর এখানে বিক্রি আছে 2,11,000 টাকা। তাহলে আমার 2,00,000 এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো এখন এটা উপরেটা বের করতে হবে। তা আমি এখানে একটা জিনিস দেখাই, যে আমরা ছোটকালে সবসময় করছি, যে কালি স্থান ক্লাস 1 এ 2 তে করছি আমরা, 2 যোগ কালি স্থান সমান 7। তাহলে আমরা এটা কিভাবে বের করছি? যে যোগফল এখানে কত টাকা হবে আমরা মুখে মুখে বলতে পারি এখানে 5, কিন্তু আমরা করবি কিভাবে? যে এই 7 থেকে নিচের যোগফল থেকে, নিচের যোগফল থেকে উপরের এটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে 5 থেকে 7 থেকে উপরের 2 বাদ দিলে এখানে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এটা কি 5টা কিভাবে বের করছি? নিচের যোগফল থেকে উপরেরটা বাদ। ঠিক এখানেও আমাদের এটা উপরেরটা দিছে, এটা দিছে, মধ্যখানে এটা দেয় নাই। তো আমাদের এটাও ঠিক সেভাবেই আমাদের কি করতে হবে? বের করতে হবে। কালি স্থান যেটা সেটার উপর আমাদের বের করতে হবে কত? এইভাবে আমাদের একটা থেকে একটা বিয়োগ করে, এই নিচেরটা থেকে উপরটা বিয়োগ করব। তোমরা ক্যালকুলেটর নিয়ে বের করবা। ঠিক আছে? তো আমি এখানে বের করতেছি 5 250, 1000 থেকে 250 উল্টা বিয়োগ করতেছি। ঠিক আছে? তাহলে এখানে এক ধার নিয়েছিলাম, সেই জায়গায় 9 হইল, 11 থেকে 9 গেলে 2। এবার এখান থেকে 1 দিয়েছিলাম, সেটা 6 হইল, 11 থেকে 6 বিয়োগ করলে 5। তারপর এখান থেকে 1 গেলে শেষ। তাহলে আমার কত হয়েছিল? 5250 টাকা। এটা হচ্ছে মুনাফা। এটা হচ্ছে কি? মুনাফা। এটাকে আমরা উদ্ধৃত, অর্থাৎ আমি বের করছি সেটা লিখে দেব। 52,250 টাকা আমার মুনাফা বের হইল। তাহলে আমার এইটাই হচ্ছে একটা পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে আমরা বিক্রয় মূল্য পর্যন্ত বের করলাম। ঠিক আছে? আমরা সমস্ত উৎপাদন বিবরণী করে বিক্রয় পর্যন্ত হচ্ছে আমার টোটাল ব্যয়, এর সাথে মুনাফা যোগ করলাম, এর সাথে মুনাফা যোগ করার পর যেটা হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু আজকের অঙ্কে আমাদের মুনাফাটা নয়, বিক্রয় মূল্যটা দিচ্ছে। অনেক সময় মুনাফা দিয়ে বিক্রয় মূল্য দিবে না, অনেক সময় বিক্রয় মূল্য দিয়ে মুনাফা দিবে না। তাহলে আমরা মুনাফা দিলে যোগ করে সরাসরি যোগ করে বিক্রয় মূল্য বের হবে। আর যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, আমরা এইভাবে আমরা কি করব? এটা বের করে দেবো। আবার অনেক সময় এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে। পার্সেন্টেজ দিলে কি হবে সেটা আমরা যখন সৃজনশীল একটা অঙ্ক করব আগামী ক্লাসে সেটা দেখানো হবে। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এইভাবে যদি তোমরা থাকো, তোমাদের সৃজনশীলে আর কোনো উৎপাদন বিবরণী কোনো অঙ্কই পায়, অর্থাৎ এটা একেবারে অনেকগুলো অঙ্ককে রিপ্রেজেন্ট করে। তোমরা এটা যদি করো তাহলে অবশ্যই তোমরা কি উৎপাদন বিবরণী পারবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো যদি ক্লাসটা ভালো লাগে তোমরা দেখে বন্ধুদের জন্য শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।